হ্যালো এভরিওয়ান, আমি হৈমন্তিকা। তোমরা অনেকেই হয়তো জানো আমি 2020 সালে আমাদের যে ডব্লিউবিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেই পরীক্ষার মাধ্যমে একজন সিলেক্টেড প্রার্থী এবং বর্তমানে ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর অর্থাৎ এটা এক্সিকিউটিভ সার্ভিসের যে পোস্ট সেই পোস্টে কর্মরত রয়েছি। তোমাদের জন্য আজকে আমি এই প্ল্যাটফর্ম সাফল্য প্ল্যাটফর্মের মাধ্যমে তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো যে সাবজেক্ট ওয়াইজ কিভাবে আমরা পড়বো তার যে যদি আমরা বেসিক গাইডলাইন্সটা তোমাকে বা তোমাদেরকে প্রোভাইড করি। তার জন্য দেখো আজকের এই ভিডিওতে আমি 2024 সালের যে ডব্লিউবিসিএস পরীক্ষাটা হবে সেইটার জন্য ইন ডিটেলস আমাদেরকে কিভাবে স্ট্র্যাটেজিক্যালি জিকে এবং জিএসএস সিলেবাসটাকে কমপ্লিট করতে হবে সেই ভিডিওটা আমি একটা সিরিজ অফ ভিডিও তৈরি করে দেবো, যেখানে ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স কোথা থেকে পড়বে এক একটা সাবজেক্ট ধরে তোমাদের যদি আমি হেল্প করে দিই, আমার মনে হয় সেটা বিগিনার্সদের জন্য এবং অনেকে যারা অ্যাডভান্স লেভেলে 1-2 বছর হয়তো প্রিপারেশন নিয়েছো, অন্য পরীক্ষার জন্য প্রিপারেশন করেছো, এসএসসিতে চাকরি করছো, এরকমও ক্যান্ডিডেট আছে, আমার মনে হয় তাদের জন্য এটা হেল্পফুল হবে। একদম আজকে আমি পড়ানোর মতো করে তোমাদেরকে লিখে দেব এবং আমি তোমাদেরকে একটা সাজেস্ট করব তোমাদের দিদি হিসাবে, যে আজকে এই ভিডিওটা দেখার সময় প্লিজ একটা খাতা ও পেন রেখো এবং একটু নোট ডাউন করো। আমি একটু ইলাবোরেটেড ওয়েতে ভিডিওটা করব, তাহলে আমার মনে হয় সুবিধা হবে। এবং আরেকটা জিনিস, তোমরা অনেকে ডেসক্রিপটিভ রাইটিং কিভাবে লিখতে হয় এটা নিয়ে আমাকে জানতে চেয়েছো। আমি আগের ভিডিওগুলোয় কমেন্ট সেকশনে পড়লাম, তো আমি ডেফিনেটলি কালকে ডেসক্রিপটিভ ইংলিশ বাংলা বা ডেসক্রিপটিভ যদি জেনারেল স্টাডিজ হয় বা পরবর্তীকালে 2025 থেকে যে প্যাটার্ন চেঞ্জ নিয়ে ডব্লিউবিসিএস একটা কথা হচ্ছে সেই বিষয়ে আমার ব্যক্তিগত মতামত আমি তোমাদের সাথে একটা ভিডিওর মাধ্যমে ডিসকাস করে দেবো। তাহলে আজকের ভিডিওতে কি থাকবে? আজকের ভিডিওতে ইন্ডিয়ান হিস্ট্রির একটা বেসিক স্ট্র্যাটেজি, কি কি বই আমাদের পড়া উচিত এবং কিভাবে আমরা পুরো সিলেবাসটাকে কভার আপ করতে পারি তার একটা ছোট্ট ডিসকাশন থাকলো। প্রথমত দেখো, আমি যে জায়গাটা পড়ছি, আমি যদি পার্টিকুলারলি ডব্লিউবিসিএস ছাড়া অন্য যে কোনো পরীক্ষা ধরে নিই, মিসলেনিয়াস ধরলাম, বা আমরা কোনো স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা দিলাম, বা আমরা কোনো পুলিশের পরীক্ষা দিলাম, সমস্ত জায়গায় কিন্তু জেনারেল স্টাডি বা আমাদের স্ট্যাটিক জিকে বা আমাদের শুধুমাত্র জেনারেল জিকে যেগুলো আছে তার একটা ইম্পর্টেন্ট পার্ট হয়ে দাঁড়ায় আমাদের হিস্ট্রি সিলেবাস বা হিস্ট্রি এই সাবজেক্টটা, রাইট? ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমি কাইন্ডলি একটু তোমাদের আবার বলবো যে একটা খাতা পেন নাও, আমি যেভাবে বলছি তো সেইভাবে করো। তো আমি কিভাবে, আমি একদম বেসিক লেভেলে যারা আছো প্রিপারেশন নেওয়ার কথা ভাবছো তাদের পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলছি। আমি জাস্ট বলছি যে এখন আমি প্রথম যখন হিস্ট্রি সিলেবাসটা পড়া শুরু করেছিলাম অ্যাজ এ বিগিনার, তো তখন আমার সিলেবাসটাকে বুঝতে একটু সময় লেগেছিল বা আমরা কোথা থেকে কিভাবে পড়বো সেই জায়গাটা আমার বুঝতে মানে একটু টাফ লেগেছিল। তো আমি আগে একটুখানি কয়েকটা বুক লিস্টের কথা আমি বলে দিচ্ছি। তোমরা অনেক ধরনের বুক লিস্ট হতে পারে, বাট আমার মনে হয় যদি তোমাদের খুব বুঝতে অসুবিধা হয় তাহলে ইউ ক্যান টেক দ্য হেল্প ফ্রম এ জিএস ম্যানুয়াল বুক। এবার জিএস ম্যানুয়াল বুক কতগুলো হতে পারে, অনেকগুলো বই মার্কেটে অ্যাভেলেবেল। আমি সব বইয়ের নাম বলবো না, আমি যে কটা দেখেছি বা আমার কাছে এখনো টিল নাও যে কটা বই আছে আমি সেই কটা বইয়ের নামই বলবো, তোমরা একটু দেখে বুঝে কিনে নিতে পারো। লুসেন্ট জেনারেল নলেজে দেখবে ইয়েলো কালারের একটা বই আছে, এর পিডিএফও কিন্তু অনলাইনে অ্যাভেলেবেল মোস্ট প্রবাবলি থাকে। এই বইটি খুবই ভালো, কিন্তু সমস্যাটা হয় আমাদের যে হিস্ট্রি পোর্শনটা লুসেন্টের থেকেও আরও একটা বইতে খুব ভালোভাবে আছে, সেই বইটির নাম হচ্ছে তরুণ গোয়েলের একটা জেনারেল নলেজের কম্পাইলেশন বুক। দিস বুক ইজ ভেরি গুড ফর পার্টিকুলারলি ফর দ্য হিস্ট্রি, রাইট? আর একটা বই যদি তোমরা দেখো সেটা হচ্ছে লীলা রয় পাবলিকেশনসের একটা বই আছে, সেখানেও এটা কিন্তু জিএস একটা ম্যানুয়াল বুক, সব বই পাবে। এই বইটাও ভালো, আমি কিনেছিলাম, কিন্তু আমি মেনলি রিলাই করতাম এই লুসেন্ট জিকে এবং তরুণ গোয়েলের বইয়ের ওপর। এরপর আমি যদি স্ট্যান্ডার্ড কোনো বুক লিস্টের কথা বলি ফর দ্য হিস্ট্রি, আমি বলবো তিনটে বই, যারা লং রানে পরীক্ষাটাকে অ্যাকচুয়ালি ক্লিয়ার করতে চাও তিনটে বই লাগতে পারে। আমি যেরকম, যারা বেঙ্গলি মিডিয়ামে আছো তাদের জন্য জীবন মুখোপাধ্যায়ের একটা বই আছে, স্যার রিসেন্টলি মারা গিয়েছিলেন তোমরা অনেকে জানো। জীবন মুখোপাধ্যায় স্যারের একটা বই স্বদেশ সভ্যতা ও বিশ্ব, ঠিক
স্বদেশ সভ্যতা ও বিশ্ব, এই বইটা খুবই ভালো, কিন্তু এই বইটায় প্রচন্ড ইলাবোরেটিভ ডিটেলস লেখা আছে। এবার যারা বিগিনার্স তাদের হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, দেন দে ক্যান সাজেস্ট আইদার তরুণ গোয়েল, লীলা রয় পাবলিকেশনস অর দ্য লুসেন্ট জিকে। এরপর আমরা যখন অ্যাডভান্স লেভেলে যাব, আমি একটু ইরেজ করে নিচ্ছি। নেক্সট আমরা যখন অ্যাডভান্স লেভেলে যাব তখন আমরা কি করব, 2 নম্বর বই যেগুলো থেকে মেনলি ইউপিএসসি লেভেলের জন্য প্রিপারেশন নেওয়া হয়। আমি পার্টিকুলারলি এনসিআরটির ক্লাস 11 অ্যান্ড 12 এই বইগুলো পড়িনি, ঠিক আছে। আমি ডোন্ট মানে এগুলো আমি রিড করিনি, ঠিক আছে, আমি রিড করিনি তাই আমি বলতে পারবো না, বাট আমি অনেক টপারদের থেকে শুনেছি তারা এনসিআরটির বইও পড়েছে। কিন্তু ডব্লিউবিসিএস এ যদি ফ্যাকচুয়াল কোয়েশ্চেন্স এর প্রবণতা যেহেতু বেশি আছে, আমি বলবো যারা লং টার্মে ডব্লিউবিসিএস মেন্স এর জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আরো 2টো বই কিনতে। একটা হচ্ছে যেটা পুনাম দালাল দাহিয়া, না কিনলেও হবে আপাতত, কিন্তু পরবর্তীকালে এক্সট্রা ফ্যাক্টস অ্যান্ড ফিগারের জন্য কিনতে পারো। আর একটা হচ্ছে রাজীব আহির স্যারের স্পেকট্রাম। সো এর মধ্য থেকে ম্যাক্সিমাম তোমরা একটা সাবজেক্টের জন্য 3টে বই রাখতে পারো, একটা মাদার বুক অ্যান্ড একটা 2টো রেফারেন্স বুক ফর এক্সট্রা ইনফরমেশন। এর থেকে বেশি সব বই কেনার দরকার নেই। আমি যে কটা বইয়ের নাম বললাম, আমি যে কটা বইয়ের সম্বন্ধে এপাশ ওপাশ ঘেটেছি, পড়েছি, কিছু তথ্য কোনো বই থেকে নিয়েছি, সেইভাবে আমি কিন্তু তোমাদের সামনে এই জিনিসটাকে ব্রিফলি বললাম। আর বুক লিস্ট বারবার জেনে বারবার ভিডিও দেখে খুব একটা লাভ হয় না, কারণ তার থেকে আমার মনে হয় একটা বই পড়ে সেটার প্রপার মানে নোট মেকিং করে নেওয়া ইজ দ্য বেস্ট অপশন। কামিং টু দ্য নেক্সট থিংস নাও, হাউ টু রিড। বই তো আমরা কিনে নিলাম, হাউ টু রিড এই পোর্শনটাও খুব ইম্পর্টেন্ট। প্রথমত যদি আমরা একটা বই পড়ে নিই তাহলে দেখবো এই বইটাকে আমি কিন্তু সবসময় এই ধরনের একটা আমি মার্কার ইউজ করব, এইরকম একটা মার্কার ইউজ করব আমি, যে লাইনগুলো আমার ইম্পর্টেন্ট সেই লাইনগুলোকে আমি মার্ক করলাম। ধরো সাপোজ আমি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন পড়ছি, তাহলে আমি হরপ্পার যে সাইটগুলো আছে এরকমভাবে মার্ক করতে করতে যাব। তো আমার তাহলে কি হবে, ফর দ্য র্যাপিড রিভিশন আমি কিন্তু জিনিসগুলোকে হাইলাইটেড থাকলে আমি বারবার পড়তে পারি। আমি অবশ্যই বলবো এইরকম 2-3টে কালারের হাইলাইটার পেন তোমরা ইউজ করবে, হ্যাঁ, ফর দ্য রিভিশন। যে কোনো ইয়েলো অ্যান্ড দ্য গ্রিন কালার আমার মনে হয় খুব ভালো, দিস 2 কালার্স হেল্পফুল। এইভাবে কিন্তু বইগুলোকে লাইন টু লাইন রিড করার প্রয়োজনীয়তা আছে। ধরো তোমরা এখানে ইন্দাস ভ্যালি নিয়ে কিছু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট পেলে, রাখিগ্রাহী নিয়ে ধরো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট পেলে, বা আজকে গান্ধী কি কি লিডারশিপ দিয়েছে সেখানে একটা কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্ট পেলে, মার্ক দিস ওয়ার্ড অ্যাজ দ্য উইথ দ্য হেল্প অফ দ্য হাইলাইটার, তাহলে কি হবে তোমাদের রিভিশন দিতে সুবিধা হবে। তোমরা 2টো বুককে ম্যাক্সিমাম আফটার দ্যাট তোমাদের শুরু করতে হবে কিন্তু প্র্যাকটিস। নাও এবার আমি তোমাদেরকে বলবো এনশিয়েন্ট ইন্ডিয়া শুরু করো। পড়ে রয়েছে এনশিয়েন্ট ইন্ডিয়ার যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার্সগুলো থেকে শুরু করবে, সেটা হচ্ছে প্রি হিস্ট্রি পড়ার এক্ষুনি দরকার নেই, প্রি হিস্ট্রিকে স্কিপ করো। বইতে হয়তো প্রথম প্রি হিস্ট্রি পড়ে এত ইনফরমেশন পড়লে, তুমি তরুণ গোয়েল পড়লে প্রি হিস্ট্রি থেকে ওই তোমাদের এই যে পোর্শনগুলো নিয়ে লেখা থাকে, প্যালিওলিথিক, মেসোলিথিক, ঠিক আছে, নিওলিথিক পিরিয়ড, এইগুলো যে লেখা থাকে না, এইগুলো থেকে খুব বেশি কোয়েশ্চেন থাকে ফার্স্ট ইয়ারে থাকে না। এবার আমি আরেকটা জায়গা বলে দিচ্ছি, এটা ইন্ট্রোডাকশন করার আগে, ফার্স্ট ইয়ার কোয়েশ্চেন্স কোথা থেকে পাবে আমার মনে হয় বেস্ট, আমার কাছে বেস্ট হতে পারে, আমি বলবো না আমি ভালো গুড বুক বলে লিখছি, ডব্লিউবিসিএস স্ক্যানার। বইটা খুবই ভালো, কারণ প্রত্যেকটা এমসিকিউ এর নিচে কিছু এক্সট্রা ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স থাকে, যেগুলো তোমাদের কিন্তু পরীক্ষায় ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়। এই ডব্লিউবিসিএস স্ক্যানার এটা হচ্ছে একাডেমিক অ্যাসোসিয়েশনস বলে একটা অ্যাসোসিয়েশনের লেখা, মানে পাবলিকেশন। তোমরা কলেজ স্ট্রিটে যদি যাও, ডব্লিউবিসিএস স্ক্যানার বললে তোমাদের টিল নাও যতগুলো মানে ডব্লিউবিসিএস এর পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স, প্রিলিমিনারি এবং মেন্স লেভেল সবটাই তোমরা পেয়ে যাবে। ওখানে কি হয় সুবিধা, চ্যাপ্টার ওয়াইজ পুরো সিলেবাসটাকে ডেসিফার করা থাকে, এবং সেক্ষেত্রে তোমাদের বুঝতে সুবিধা হয় যে কোন চ্যাপ্টার থেকে কি কি কোয়েশ্চেন স্টিল দ্য ইয়ার লাস্ট ইয়ার পর্যন্ত এসছে।
নেক্সট প্রি হিস্ট্রি আমি বলবো বাদ দাও। নেক্সট যেখানটা তোমরা জাস্ট পড়বে সেটা হচ্ছে অবশ্যই ইন্দাস ভ্যালি। ইন্দাস ভ্যালি থেকে কি কি ইম্পর্টেন্ট জায়গা সেগুলো পড়বে, লোকেশনগুলো ভালো করে পড়ার দরকার আছে, সিটি ফিচারগুলো পড়ার দরকার আছে, ইম্পর্টেন্ট সাইটস পড়ার দরকার আছে। তাহলে হলো এই তিনটে জায়গা। এর পরের যে জায়গাটা আছে যেখান থেকে মেনলি কোয়েশ্চেন্স দেয় সেটা হচ্ছে 2 নম্বর চ্যাপ্টার, এটা হচ্ছে ভেদিক পিরিয়ড। ভেদিক পিরিয়ড থেকে কি কি কোয়েশ্চেন্স দেয়? ভেদিক পিরিয়ড থেকে মেনলি যে জায়গাটা থেকে কোয়েশ্চেন্স দেয় সেটা হচ্ছে এদের পলিটিক্যাল যে অর্গানাইজেশনসটা ছিল, পলিটিক্যাল যে সেট আপ, সেখান থেকে কোয়েশ্চেন্স আসে। কিভাবে কোয়েশ্চেন্স আসে? জান কি, লিখে নিতে পারো রাজান কি, ঠিক আছে, এইগুলো থেকে কোয়েশ্চেন্স আসে। এছাড়া বিভিন্ন সময় যে বলা হয় যে সভা সমিতি এগুলো কি, এদের ডিফারেন্স কি, এইগুলো কিন্তু লাইন বাই লাইন তোমাদের ভালো করে পড়তে হবে। নেক্সট আমাদের যে জায়গাটা আসে বেদিক পিরিয়ডের ইকোনমিক্যাল স্ট্রাকচার কি কি ছিল, এখানে কাউ, হাউ ইট ইজ ইম্পর্টেন্ট কাউ, এইরকম ভাবে কোয়েশ্চেন্স আসে। তারপরে ধরো রিভার্স অফ দ্য ঋগ্বেদিক পিরিয়ড, কি কি রিভার ছিল, যেরকম ধরো এখানে বিতস্তা নদী ছিল, আমার যেগুলো মনে আসছে আমি বলছি, চন্দ্রভাগা নদী ছিল, আস্কিনি নদী ছিল, এইগুলো আমাদের ইম্পর্টেন্ট। নেক্সট আমাদের যে জায়গাটা সেখানে হচ্ছে বিভিন্ন দেব দেবতা বা রিলিজিয়ান যে অ্যাসপেক্টটা, যেখানে দেখবে তোমরা পুরন্দর মানে ইন্দ্র, অগ্নি, ঠিক, সোমা, এই ধরনের দেবদেবীদের ইম্পর্টেন্ট ফিচার্সগুলো লেখা আছে বইতে, যে কোনো বইতে পড়তে পারবো, এগুলো থেকে কোয়েশ্চেন আসে। নেক্সট ভেদিক পিরিয়ড থেকে যেগুলো থেকে ইম্পর্টেন্ট ডোমেন আমি সেটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে মেন ভেদিক লিটারেচার। নেক্সট লিখে নাও, আমি যদি কালারটা চেঞ্জ করে নিই, ভেদিক লিটারেচার, এইখান থেকে মানে ঋক, স্যাম, শাম, যজুর্বেদা, অথর্বা বেদা, এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো থেকে পড়বে। কামিং টু দ্য নেক্সট চ্যাপ্টার যেখান থেকে আমাদের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আসে ইন্দাস ভ্যালি এবং ভেদিক পিরিয়ডের পর, দ্যাট ইজ দ্য থার্ড চ্যাপ্টার, যেখানে আমরা বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম পড়বো। খুব ইম্পর্টেন্ট, মেনলি বুদ্ধিজম ইজ দ্য হাইলি ইম্পর্টেন্ট চ্যাপ্টার অ্যালং উইথ জৈনিজম। এই চ্যাপ্টারটা থেকেও আমাদের এক থেকে দুটো একটা কোয়েশ্চেন্স তো আসবেই, ভেদিক পিরিয়ড থেকে একটা কোয়েশ্চেন্স আসেই জেনারেলি, এবং আগের যে পোর্শনটা অর্থাৎ আমরা ইন্দাস ভ্যালি থেকে একটা মতো কোয়েশ্চেন আসে। প্রি হিস্ট্রি থেকে 0 কোয়েশ্চেন্স থেকে একটা কোয়েশ্চেন আসতে পারে, 0 ধরে চলাই ভালো। নেক্সট 4 নম্বর বুদ্ধিজম জৈনিজম থেকে মাস্ট কোয়েশ্চেন্স পাবেই পাবে। বুদ্ধিজম জৈনিজমের পর যেটা আমরা চলে আসছি মহাজনপদ। মহাজনপদ থেকে খুব কোয়েশ্চেন্স আসে না, কিন্তু যেখান থেকে কোয়েশ্চেন্স থাকে সেটা হচ্ছে মগধ। মগধ থেকে কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে, কিভাবে হর্ষাঙ্ক ডাইনাস্টি, শিশুনাগ ডাইনাস্টি, নন্দা ডাইনাস্টি, ঠিক এইগুলো থেকে কিন্তু হর্ষাঙ্ক, শিশুনাগ, নন্দা ডাইনাস্টি, এখান থেকে কোয়েশ্চেন আসে, তো এইখানটা আমাদের পড়তে হবে। মগধের পর মেনলি মগধের যে জায়গাটা আমাদের ইম্পর্টেন্ট, দ্যাট ইজ দ্য মৌর্য ডাইনাস্টি, এবং মৌর্য ডাইনাস্টির থেকে কোথায় ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আমাদের চন্দ্রগুপ্ত মৌর্য। তাহলে আমাদের এখান থেকে কি কি পড়তে হবে? চন্দ্রগুপ্ত মৌর্য, এটা বিন্দুসার, অশোক, এনাদের 3 জনের অবদান ইম্পর্টেন্ট, একটা না একটা কোয়েশ্চেন্স পাবেই। হলো, চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার, অশোক, কোনো জায়গাটা ছাড়া যাবে না। এর পরের যে চ্যাপ্টারটা লেখো 5 নম্বর চ্যাপ্টার, সেটা হচ্ছে ফরেন ইনভেশন। ঠিক, স্টার্টিং ফ্রম কি আলেকজান্ডার, আলেকজান্ডার পড়বে, এরপর পার্সিয়ান ইনভেশন বিভিন্ন হয়েছিল, এরপর কি এসছিল আমাদের যে ফরেন ইনভেশনের মধ্যে যে বাকিগুলো, যেরকম কুশানসরা এসছিল, ঠিক আছে, ভীম কদভিস, কুজল কারা কদভিস, কনিষ্ক, এদের ইম্পর্টেন্ট একটা ভূমিকা আমাদের রয়ে যায় এই ফরেন ইনভেশনস থেকেও কোনো না কোনোভাবে ডিরেক্টলি, যেটাকে আমাদের ইন্দ্র গ্রিকরা এসছিল, এই জায়গাগুলো আমাদের পড়তে হবে। এটাকে আমরা কি বলতে পারি, সেন্ট্রাল এশিয়ান যে কন্ট্যাক্টটা হয়েছিল আমাদের এনশিয়েন্ট কালে, সেইটা ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারটাও কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট, এবং কুশানস লিখেছি, হ্যাঁ, এইগুলো আমাদের কিন্তু ইম্পর্টেন্ট আছে। শকরাও এসছিল,
তাহলে এগুলোকে আমরা লিস্ট আউট করে পড়ে নেব। এরপরে যেটা আমাদের আসছে সেটা হচ্ছে আমাদের সঙ্গম এজ, কারেক্ট? এরপরে আমি যে জায়গাটা লিখছি, দিট ইজ দ্য সঙ্গম এজ। সঙ্গম এজ আমি বলবো প্রিলিমিনারির জন্য স্কিপ করো। একটা দুটো যদি বাই এনি চান্স ওয়ান কোয়েশ্চেন্স আসে, লিভ দ্যাট চ্যাপ্টার। ইট ইজ, আমার মনে হয় এটা খুব টাফ। এখানে যে ধরনের কোয়েশ্চেন আসে সেটাকে স্কিপ করে দেয় আমার মনে হয় একটা বুদ্ধিমানের কাজ হবে। সঙ্গম এজকে বাদ দিয়ে দিতে পারো। সাতবাহানা ডাইনাস্টিটা পড়তে হবে, সাতবাহন ডাইনাস্টি পড়তে হবে। নেক্সট দ্য ভেরি ইম্পর্টেন্ট গুপ্তা ডাইনাস্টি। থেকে দুটো কোয়েশ্চেন তোমরা পাবেই পাবে। গুপ্ত ডাইনাস্টির পর যেটা আমাদের পড়তে হবে সেটা, চলে এসো পরেরটা, সেটা হচ্ছে আমাদের হর্ষবর্ধন এবং শশাঙ্ক। এই যে হর্ষবর্ধন এবং শশাঙ্ক, বাংলা ও থানেশ্বর, এই যে ডাইনাস্টিটা উত্থান হয়েছে, এটা আমাদের ইম্পর্টেন্ট। নেক্সট এখান থেকে একটা থেকে দুটো কোয়েশ্চেন আসে এই জমেন থেকে, মোটামুটি একটা করেই কোয়েশ্চেন ধরে রাখো। এরপরে আমি চলে আসছি সাউথ ইন্ডিয়ান কিংডম। একটু লিখে রাখলে ভালো হয়। সাউথ ইন্ডিয়ান কিংডমের মধ্যে আমাদের কোনটা পড়ছে এবার আমি বলে দিচ্ছি। ওয়াকাটুকা বলে একটা কিংডম আছে, এটা পড়ার দরকার নেই, খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমাদের আসে না। আমরা কোনটা পড়বো? আমরা চালুক্যা পড়বো। চালুক্যা ইজ ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট লেখো রাষ্ট্রকূটা ডাইনাস্টি পড়বো, রাষ্ট্রকূটিয়া ডাইনাস্টি পড়বো, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট। আর একটা যেটা আমরা বাদ দিতে পারি, গঙ্গ ডাইনাস্টি বলে একটা ডাইনাস্টি আছে, খুব ইম্পর্টেন্ট নয়, কোয়েশ্চেন আসে না। নেক্সট তাহলে আমি এখান থেকে কি কি পড়লাম? চালুক্যা এবং রাষ্ট্রকূটা, আমরা ওয়াকাটুকা এবং গঙ্গা ডাইনাস্টিটাকে বাদ দিতে পারি। নেক্সট আমাদের পড়তে হবে পল্লবা ডাইনাস্টি, খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ দ্য চোলা ডাইনাস্টি। চোলা ডাইনাস্টি আমাদের খুব ইম্পর্টেন্ট। Along with that, লিখে রাখো পাল ডাইনাস্টি and the Sen dynasty. These are the two important dynasty we should read. পাল ডাইনাস্টির মধ্যে যে রাজার নাম আমাদের খুব বেশিভাবে পড়তে হবে, দিস ইজ দ্য, তোমরা অনেকেই জানো, ধর্মপালা, খুব ইম্পর্টেন্ট একটা রাজা, এটা আমরা পড়বো। এবং সেন যে ডাইনাস্টির মধ্যে আমাদের কি পড়তে হবে? আমাদের বল্লাল সেন অ্যান্ড দ্য বিজয় সেন, আর একটা হচ্ছে লক্ষ্মণ সেন। এই তিন রাজার ইম্পর্টেন্ট যে বিবরণ সেটা আমাদের পড়ে রাখতে হবে। তাহলে আশা করি ব্যাপারটা আমি বোঝাতে পারছি যে কিভাবে তোমরা পড়বে। তাহলে উইথ দিস আমি মোটামুটি এনশিয়েন্ট ইন্ডিয়াটাকে কভার আপ করলাম, যে এনশিয়েন্ট ইন্ডিয়া থেকে আমরা কি কি পড়বো। এরপরে আমরা যেটাই যাব সেটা হচ্ছে আমাদের, এক মিনিট, হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের মেডিয়েভাল ইন্ডিয়া বা মধ্যযুগের ইতিহাস, যেটা মিডিয়েভাল ইন্ডিয়া। মিডিয়েভাল ইন্ডিয়াটা আমাদের শুরু করতে হবে কোথায়? ফার্স্ট যে চ্যাপ্টারটা আমাদের পড়তে হবে, সিন্ধ কনকোয়েস্ট বাই আরব, কারেক্ট? যেখানে আমরা জানি কত বলো, 712 এডিতে আরবরা কিন্তু সিন্ধু প্রদেশ আক্রমণ করেছিল মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে। এই যে পোর্শনটা খুব ছোট, এক পাতা থেকে দু পাতায় ইনফরমেশন পাবে, এই চ্যাপ্টারটা পড়বে। নেক্সট আমরা দেখব মোহাম্মদ ঘড়ি থেকে কুতুবুদ্দিন আইবক পর্যন্ত যে ঘটনাক্রমটা ঘটে, সঙ্গে বখতিয়ার খিলজির যে বাংলা আক্রমণ, এই বাংলা এবং বিহার যে আক্রমণটা হয়েছিল। এরপর আমরা চলে যাব এই যে দুটো চ্যাপ্টার আমি বললাম, এটা হয়তো মানে তোমাদের 1 থেকে 2 ঘন্টা পড়তে সময় লাগবে, বাট ইউ ক্যান ডেফিনেটলি গেট at least one questions from these two chapters. First the Sindhi conquest and আর একটা হচ্ছে মোহাম্মদ ঘড়ির যে ভারত আক্রমণ।
এখানে ওই সোমনাথ যে টেম্পল প্ল্যান্ডার সেটাও কিন্তু ইম্পর্টেন্ট থাকে। এরপর আমাদের পুরোপুরি দিল্লি সুলতানেট এজে যেতে হবে, যেখানে আমাদের কি কি জায়গা আমাদের ইম্পর্টেন্ট আমরা সবাই জানি। এখানে কটা ডাইনাস্টি আছে বলো সুলতানেট পিরিয়ডে? সব কটা আমাদের ইম্পর্টেন্ট পড়তে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে স্লেভ ডাইনাস্টি, যেখানে ইলতুৎমিশ, তারপরে হচ্ছে আমাদের কুতুবুদ্দিন আইবক, গিয়াসুদ্দিন বলবন, রাজিয়া সুলতানা, এরকম আমরা ডাইনাস্টিকে পেয়েছিলাম। তাহলে স্লেভ ডাইনাস্টি আমাদের পড়তে হবে। নেক্সট আমাদের খালজি ডাইনাস্টি পড়তে হবে। নেক্সট আমাদের তুগলক ডাইনাস্টি পড়তে হবে। নেক্সট আমাদের সৈয়দ ডাইনাস্টি পড়তে হবে। আর আমাদের লাস্ট আমাদের লোধি ডাইনাস্টি পড়তে হবে। তাহলে এই হচ্ছে পুরো আমাদের দিল্লি সুলতানেট পিরিয়ড, যেখানে আমরা মানে পুরো এই লোধি ডাইনাস্টি পর্যন্ত শেষ করব। তো তোমরা লিখে নাও, আমি কাইন্ডলি বারবার বলবো, কারণ না হলে বুঝতে অসুবিধা হয়। এবং আমি যদি বলি এই টোটাল এই যে দিল্লি সুলতানেট থেকে তুমি দুই থেকে তিনটে কোয়েশ্চেন্স কিন্তু পাবেই পাবে, এটা একদম কম্পালসারি কোয়েশ্চেন্স এখান থেকে করা হয়ই। তাহলে প্রায়োরিটি তোমাকে ঠিক করতে হবে কোনটা পড়বে কোনটা ছাড়বে। এরপর যেটা আমি বলবো, ছোট ছোট প্রভিন্সিয়াল যে গভর্নমেন্টগুলো তৈরি হয়েছিল, প্রভিন্সিয়াল কিংডম মিডিয়াভেল পিরিয়ডে, ফর এক্সাম্পল আমি বলছি হুসেন শাহী ডাইনাস্টি, আর একটা কি ইলিয়াস শাহী ডাইনাস্টি, ঠিক আছে। এবং তোমরা গুজরাটে বিভিন্ন সময় দেখবে গুজরাটে বিভিন্ন রাজা, মালওয়া, কাশ্মীর, মেবারের রাজা ছিলেন বিভিন্ন, রানা প্রতাপ, রানা সঙ্গ, এইগুলো এইগুলো কিন্তু আমার মনে হয় লিস্ট ইম্পর্টেন্টে আছে। কোনো কোনো বছর কোয়েশ্চেন্স দিয়ে দেয় 0 থেকে 1টা কোয়েশ্চেন্স এক্সপেক্ট করতে পারো। এখন যদি সময় না থাকে এটা না পড়াই ভালো, কারণ এটা পড়লে প্রচুর ইনফরমেশন, এগুলো লাস্টের দিকে রিভিশনের সময় যখন দেখবে মেন জায়গাগুলো আমাদের পড়া হয়ে গেছে, তখন এগুলোকে পড়ে নিলে মাথায় চাপ কম পড়বে। আর একটা জায়গা কোনটা আমরা পড়বো না, নট টু রিড নাও, ঠিক আছে। দুটো মুভমেন্টের আমি লিখছি, একটা হচ্ছে সুফিজম, এবং আমরা যদি ভক্তি মুভমেন্টটা দেখে নিই, আমার মনে হয় এটা খুব ইলাবোরেটিভ, এক্ষুনি এটা পড়ার দরকার নেই। এগুলো থেকে মেনলি মেন্সে কোয়েশ্চেন্স আসে বা খুব টাফ কোয়েশ্চেন্স ছেড়ে আসবে, একটা থেকে দুটো ধরে চলবো, আমরা এটাকে লিভ করব, কারণ এইটা পড়তে গেলে আমি আর অন্য কিছু মনে রাখতে পারবো না, মানে সুফিজম ভক্তিজম এই চ্যাপ্টারটা আমরা বাদ দেবো। এবার আমরা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমাদের পড়তে হবে, সেটি ইজ দ্য বিজয়নগরা কিংডম, ঠিক, বিজয়নগর কিংডম। তো বিজয়নগর কিংডম এতটা একটা ইম্পর্টেন্ট যে ডাইনাস্টি, এখান থেকে প্রচুর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আসে এবং উই কান্ট লিভ ইট, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি এটা কি লিখলাম, বিজয়নগর কিংডমটা আমরা পড়বো। বিজয়নগরের সাথে সাথে আমরা বাহমানি কিংডম যেটা আছে এটাও পড়বো, বাট বিজয়নগর ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কিংডম। দুটোই আমরা পড়ে রাখবো, বাহমানি অ্যান্ড দ্য বিজয়নগর, মানে আমি প্রথম যে দিল্লি সুলতানেটের পর এই দুটো চ্যাপ্টারকে ইম্পর্টেন্ট ফোকাস দিয়ে রাখবো। নেক্সট থার্ড থিং ইজ দ্যাট মুঘল আমরা পুরোটা ছাড়তে, মানে পুরোটা কোনোটাই ছাড়তে পারবো না। মুঘল কিংডম থেকে অ্যাটলিস্ট 2 থেকে 3টে কোয়েশ্চেন্স উই ক্যান এক্সপেক্ট। নাও আমরা যদি বলি যে এরপরে আমরা জায়গাটা শেষ করব, মানে মিডিয়াভেল ইন্ডিয়াটা শেষ করব, এরপর আমরা চলে আসবো মডার্ন ইন্ডিয়া। তো মডার্ন ইন্ডিয়া আমরা কিভাবে পড়বো তার একটা কিছু, মানে তার কিছু ট্রিক্স আছে। ফার্স্ট আমি বলবো যারা একদম বিগিনার্স, তোমরা গভর্নর জেনারেলসের যে লিস্টটা আছে, গভর্নর জেনারেল এবং ভাইসরয়, এই ক্রোনোলজিটা ভালো করে পড়ো, একটু ডিটেলসে পড়ো। এই চ্যাপ্টারটা যদি ভালো করে বুঝতে পারো না 1947 পর্যন্ত, তাহলে মানে 1757 পলাশি থেকে 1947 পর্যন্ত কতগুলো গভর্নর জেনারেল এবং ভাইসরয় ছিল, যদি বোঝো
5টা কোয়েশ্চেন্স তোমার হাতের মুঠোয় চলে এলো, তোমরা কিন্তু কমন পাবেই পাবে, মানে এতটা ভাবে স্ট্র্যাটেজিক্যালি যদি পড়ো। নেক্সট আমি যে জায়গাটা বলবো, খুব কম কোয়েশ্চেন্স আসে কিন্তু পড়তে হবে, অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ানস। এগুলোকে পরেও পড়তে পারো, কিন্তু এখান থেকে কোয়েশ্চেন আসে, এগুলো শেষের দিকে পড়ে তোমরা মেকআপ করে দিতে পারো, কিন্তু এই চ্যাপ্টারটা তোমাদের পড়তে হবে। থরো না পড়লেও ওভারভিউ কিন্তু পড়ে যেতে হবে, ঠিক? বোঝাতে পারলাম? অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ানসদের পর, তার মানে এদিকে কিন্তু তুমি ভাইসরয় এবং হচ্ছে তোমার গভর্নর জেনারেল পুরোটাই কিন্তু পড়ে ফেলেছো। এরপর যে চ্যাপ্টারটা পড়তে হবে সেইটা হচ্ছে আলাদাভাবে বোঝার যে দরকার, সেটা হচ্ছে আমাদের 1857 যে সিপাহী বিদ্রোহ হয়েছিল, দ্য রিভল্ট অফ 1857, এইটা আমাদের পড়তে হবে। এখান থেকে একটা কোয়েশ্চেন আসে। এছাড়া আমাদের আরও যে রিভল্ট, মানে লিখে রাখো প্রিজেন্ট মুভমেন্ট যেটা হয়েছিল, কৃষক বিদ্রোহ এবং ট্রাইবাল মুভমেন্টগুলো, সেগুলোর মধ্যে ইম্পর্টেন্ট যে মুভমেন্টগুলো, যেমন ওয়াহাবি, ফরাজি, সিধুর কানুর যে মুভমেন্টটা হয়েছিল, কোল মুভমেন্ট এবং সাঁওতাল মুভমেন্টটা, এই 4টে ইম্পর্টেন্ট আছে। আমি বলবো প্রিলিমিনারির জন্য এই 4টে ভালো করে পড়ো, ওয়াহাবি, ফরাজি, কোল মুভমেন্ট এবং হচ্ছে আমাদের সাঁওতাল মুভমেন্ট, ঠিক আছে? 5 নম্বর, এবার সোশ্যাল রিফর্ম যে মুভমেন্টটা হয়েছিল সেই চ্যাপ্টারটা আমাদের ইম্পর্টেন্ট, যার মধ্যে সোশ্যাল রিফর্ম মুভমেন্ট থেকে আমরা কি কি পড়ব? আমাদের পড়তে হবে রাজা রামমোহন, আমাদের কি পড়তে হবে? আমাদের পড়তে হবে বিদ্যাসাগর, ঠিক? আমাদের মহারাষ্ট্রের যে ফ্রিডম, মানে এই সোশিও রিলিজিয়াস যে মুভমেন্টটা হয়েছিল সেটা পড়তে হবে আমাদের। আর আলাদাভাবে শিখদের মুভমেন্ট পড়তে হবে, যেখানে গুরু নানক থেকে শুরু করে যে বাকি জায়গাগুলো এসেছিল সেইগুলো আমাদের পড়তে হবে। এরপর যেটা লেখো, বিবেকানন্দার যে মুভমেন্টটা, চিকাগো কনফারেন্স বা শিকাগো কনফারেন্স, সেই জায়গাটা আমাদের পড়তে হবে। বিবেকানন্দ, রামকৃষ্ণ একসাথে লিখে রাখো। বিবেকানন্দ এবং রামকৃষ্ণের যে মুভমেন্টটা, সেটাও আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট মুভমেন্ট বটে। এরপর বিভিন্ন যে ব্রাহ্ম সমাজ, পুরো ব্রাহ্ম সমাজের যে সিকোয়েন্সটা, এইটা আমাদের ইম্পর্টেন্ট। আমাদের প্রার্থনা সমাজের যে সিকোয়েন্সটা, এটাও আমাদের ইম্পর্টেন্ট। তাহলে প্রার্থনা সমাজ, যেটা আত্মারাম পাণ্ডুরঙ্গের দ্বারা তৈরি করা হয়েছিল, এবং ব্রাহ্ম সমাজ, সেই মুভমেন্টটাও আমাদের পড়তে হবে। আর একটা যে জায়গা, স্বামী দয়ানন্দ সরস্বতীর আর্য সমাজ। মানে এই পুরো চ্যাপ্টারটাই হচ্ছে আমাদের সোশিও রিফর্ম মুভমেন্টের ইম্পর্টেন্ট। এখানে প্রচুর, এবং বি আর আম্বেদকর অবশ্যই। ওকে, তাহলে বি আর আম্বেদকরের পর, তাহলে আমি বলবো যে সোশিও রিলিজিয়াস যে মুভমেন্টটা হয়েছিল, এই পুরো জায়গাটা আমাদের পড়ে ফেলতে হবে। এরপর আমরা চলে আসবো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, কিভাবে পড়বো, এস্টাবলিশমেন্ট কোথা থেকে হয়েছিল, এবং প্রত্যেকটা সেশনসকে পারলে আমরা লিস্ট ওয়াইজ পড়বো, কোন প্রেসিডেন্ট ছিলেন এবং কি কি ইম্পর্টেন্ট ফিচার্স আছে, ইন্ডিয়ান সেফটি ভালভ থিওরি কি আসছে সেইগুলো। এরপর প্রি কংগ্রেস অ্যান্ড পোস্ট কংগ্রেস ইম্পর্টেন্ট অর্গানাইজেশনস, প্রচুর ইম্পর্টেন্ট অর্গানাইজেশনস লাইক ইন্ডিয়ান সোসাইটি, বোম্বে অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান লিগ, এগুলো তৈরি হয়েছিল। সেরকম বিভিন্নভাবে লোকসেবা দল, তারপরে হচ্ছে হিন্দু অ্যাসোসিয়েশন, ইন্ডিপেন্ডেন্ট কংগ্রেস পার্টি, এই যে পার্টিগুলো তৈরি হয়েছিল, কে প্রতিষ্ঠা করেছিল, তার নাম এবং কোন সময়ে প্রতিষ্ঠা হয়েছিল, সেগুলো আমাদের পড়তে হবে। এরপর আমাদের যে ফেজটা আসছে, মডারেট ভার্সেস এক্সট্রিমিস্ট, অর্থাৎ চরমপন্থী এবং নরমপন্থী, এইটা আমাদের ইম্পর্টেন্ট। নেক্সট আমাদের ইম্পর্টেন্ট যে জায়গাটা, সেটা হচ্ছে, আমি ক্রোনোলজিটা বলছি এইভাবে যেন তোমাদের মাথায় রেকর্ড থাকে, তাহলে কিন্তু আমার মনে হয় তোমাদের আন্ডারস্ট্যান্ডিং করতে সুবিধা হবে। 1905 পার্টিশন অফ বেঙ্গল,
খুব ইম্পর্টেন্ট, এখানে অল দ্য ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স ইউ শুড রিড কেয়ারফুলি। এবং যে এখানে মুসলিম লীগের যে জন্ম হয়েছিল সেইটাও আমাদের পড়তে হবে, এখান থেকে কোয়েশ্চেন্স আসে। নেক্সট, এরপর হোম রুল মুভমেন্ট, এটা আমরা পড়ব। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ব্যাক টু, আমরা চলে আসছি যে মোহনদাস করমচাঁদ গান্ধী। গান্ধীর এরাটা ভীষণ ইম্পর্টেন্ট। সেশনস, প্রত্যেকটা সেশনস ধরে কি কি এসছে, স্টার্টিং ফ্রম রাওলাট অ্যাক্ট, জালিয়ানাবাগ হত্যাকাণ্ড, ঠিক, জালিয়ানা, এরপরে চলে এসো লেখো নন কোঅপারেশন মুভমেন্ট, এনসিএম মুভমেন্ট, মানে গান্ধীজির আন্দোলনের সঙ্গে ধারাপাত ধরে আমরা যদি লিখি নন কোঅপারেশন মুভমেন্ট। তারপরে বলো তোমরা কি হয়েছিল, চৌরি চৌরার যে ঘটনাগুলো সেইটা, চৌরা ইভেন্ট সেইটা। তারপরে কি এসেছিল আমাদের জায়গায়, আমরা দেখবো সাইমন কমিশন, 1927-এ আমাদের ভারতে এসেছিল সাইমন কমিশন। এরপর কি আসে, নেহেরু রিপোর্ট আসে। এগুলো আমাদের পুরো যেন মনে থাকে সিকুয়েন্স ওয়াইজ। 1928-এ নেহেরু রিপোর্ট আসে। এরপরে আমাদের যে জায়গাটা পড়তে হবে সেই ইম্পর্টেন্ট যে ফ্যাক্টস অ্যান্ড ফিগার, সেটা হচ্ছে ডান্ডি মার্চ শুরু হয়, লবণ সত্যাগ্রহ, অ্যান্ড দ্য ইনিশিয়েশন অফ দ্য সিভিল ডিসোবিডিয়েন্ট মুভমেন্ট হলো এইটা। এরপর আমাদের দেখা যেতে পারে যে রাউন্ড টেবিল কনফারেন্স, এইগুলো কিন্তু আর কোথাও ছাড়া যাবে না, প্রত্যেকটা লাইন টু লাইন পড়তে হবে। অগাস্ট অফার আসে, তারপরে শুরু হয় কি, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, অগাস্ট অফার, এই টাইম লাইন, এবং লাস্ট কুইট ইন্ডিয়া মুভমেন্ট। এরপর কুইট ইন্ডিয়া মুভমেন্টের পাশাপাশি আমাদের যেটা পড়তে হবে, দিস ইজ দ্য থিং, কি আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস অ্যান্ড দ্য আজাদিন বাহিনী যেটা হয়েছিল, আজাদিন ফৌজ, তার যে রোলস অ্যান্ড দ্য রেসপন্সিবিলিটি, সেটাকে আমাদের ভালো করে পড়তে হবে। একটা আমি লিখে দিলাম, লাস্টের দিকে আমরা চলে এসেছি, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি অ্যান্ড দ্য রোল অফ নেতাজি, এখান থেকে আমরা কোয়েশ্চেন পাবো। এই জায়গাটা আমরা পড়বো, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির যে ট্রায়াল এইগুলো, তারপরে যে ওয়েভেল প্ল্যান এসেছিল এগুলো, এবং লাস্ট আমাদের যে জায়গাটা এসেছিল সেটা হচ্ছে আমাদের পার্টিশন, যেটা পার্টিশন অফ ইন্ডিয়া। এখানে যে বিভিন্ন ধরনের ইন্টারিম গভর্নমেন্ট তৈরি হয়েছিল, ঠিক, ডিরেক্ট অ্যাকশন ডে তৈরি হয়েছিল, এইগুলো আমরা পড়ব। এবং ফাইনালি মাউন্ট ব্যাটেন প্ল্যান। তো এই পুরো জায়গাটা আমি আজকে তোমাদের একদম এনশিয়েন্ট ইন্ডিয়া থেকে শুরু করলাম, মিডিয়েভাল ইন্ডিয়া গেলাম, এবং মডার্ন ইন্ডিয়ার কোথায় পড়তে হবে সেই জায়গাটা আমি পুরো বলে দিলাম। মডার্ন ইন্ডিয়া তো পুরোটাই পড়তে হবে, কারণ মডার্ন ইন্ডিয়া থেকে WBCS এ 25 মার্কসের কোয়েশ্চেন্স ডিরেক্ট মডার্ন ইন্ডিয়া থেকে আসে। আমি লাস্ট শেষ করার আগে মডার্ন ইন্ডিয়া পড়ার জন্য ইম্পর্টেন্ট কিছু যে জায়গাগুলো আমাদের চার্ট ফর্মেও মনে রাখতে হয়, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ভাইসরয়, important governor generals, important newspaper and editor's name, তারপরে important association or organization's name, the important Indian National Congress sessions, and last important books and অথর। এই যদি তোমরা 6টা ক্যাটাগরিতে পড়ে নিতে পারো চার্ট করে, আমার মনে হয় 25-এর মধ্যে অ্যাটলিস্ট 10টা কোয়েশ্চেন্স ইউ উইল সিকিউর, এবং বাকি 15টা কোয়েশ্চেন্স কিন্তু তোমার পেতে গেলে থারো রিডিং লাগবে। সো উইথ দিস আই এম এন্ডিং দিস ভিডিও। আমি দেখো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। বাকি সাবজেক্টগুলোরও যদি তোমরা জানো যে উইথ বুক লিস্ট কোন কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট বা কিভাবে আমরা পড়বো সেটা মানে সেটা যদি জানতে চাও, তাহলে আমার এই চ্যানেলটাকে অবশ্যই ফলো করো। আমি নেক্সট ভিডিওতে সেগুলো করে দেব তোমাদের জন্য। থ্যাংক ইউ
ফর ওয়াচিং। তোমরা ভালো থেকো, এবং তোমাদের প্রিপারেশন জার্নিতে আমি তোমাদেরকে হেল্প করতে পেরে আমার নিজের খুব ভালো লাগছে। আর কি কি বিষয় তোমরা জানতে চাও প্লিজ কমেন্ট সেকশনে জানিও। আই উইল মেক দ্য ভিডিও ইন ডিটেলস। থ্যাংক ইউ।